হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 12 চ্যাপ্টার 5 প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের পেডিগ্রি অ্যানালাইসিস সম্পর্কে এবং জেনেটিক পেডিগ্রি অ্যানালাইসিস এবং ডিফারেন্ট জেনেটিক ডিজিজ সম্পর্কে এখানে আমরা আলোচনা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। তো হোয়াট ইজ জেনেটিক ডিসঅর্ডার? জেনেটিক ডিসঅর্ডার মানে আমাদের বডিতে যে জেনেটিক ডিফেক্ট দেখা দেয়, যেমন থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, এসব জেনেটিক ডিজিজগুলো হয়, সেগুলোকে বলা হয় জেনেটিক ডিসঅর্ডার। যে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। এবার এই যে জেনেটিক ডিসঅর্ডারগুলো আমাদের মানে কীভাবে অ্যানালাইসিস করতে হবে, আমাদের নেক্সট জেনারেশনে জেনেটিক ডিসঅর্ডার হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট, সেটা জানার জন্য আমাদের যে অ্যানালাইসিস করা হয় তাকে পেডিগ্রি অ্যানালাইসিস। পেডিগ্রি অ্যানালাইসিস কী করা হয়, যে আমাদের থেকে তো অনেক আগের জন্য 8টা 10টা বা যতটা সম্ভব জেনারেশনে এই ডিজিজটা ছিল কি না, বা এই ডিজিজের কোনো কেরিয়ার ছিল কি না, এই ডিজিজটা প্রকাশ পেয়েছে কি না, তার উপর ভিত্তি করে একটা অ্যানালাইসিস করাকে বলা হয় পেডিগ্রি অ্যানালাইসিস, যাতে নেক্সট জেনারেশনে জেনেটিক ডিজিজটা অ্যাপিয়ার হওয়ার চান্স কম থাকে। তবে যত ক্লোজ রিলেটেডের মধ্যে ম্যারেজ হবে তত বিভিন্ন রেসেসিভ জিনগুলোর একসাথে আসার সম্ভাবনা বেড়ে যায় বলে আমাদের বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ হয়ে থাকে। তাই যত ডিস্টেন্ট রিলেটেডের মধ্যে ম্যারেজ পসিবল তত ভালো আমাদের মানে রিকম্বিনেশনের ক্ষেত্রে, অর্থাৎ নতুন নতুন ক্যারেক্টার্স আসার ক্ষেত্রে। তারপর দেখো পেডিগ্রি অ্যানালাইসিস। দ্য আইডিয়া that disorders are inherited has been prevailing in the human society since long. তাহলে কি বলছে, জেনেটিক যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেটা একজন থেকে পরবর্তী জনতে ছড়িয়ে পড়ার এই ব্যাপারটা অনেক পুরনো, অনেকদিন আগে থেকে তোমার সোসাইটিতে ছড়িয়ে আছে। This was based on the heritability of certain characteristics features in the families. কেন জেনেটিক ডিজিজটা কীভাবে ছড়াচ্ছে? কারণ হচ্ছে কি, পরিবারের মধ্যে কিছু ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো গ্যামেটের মাধ্যমে একজন থেকে পরবর্তী জনতে আসে, তারা কি হচ্ছে রয়েছে। আফটার দ্য রিডিসকভারি অফ মেন্ডেলস ওয়ার্ক, দ্য প্র্যাকটিস অফ অ্যানালাইজিং ইনহেরিটেন্স প্যাটার্ন অফ ট্রেটস ইন হিউম্যান বিংস বিগান। মানে মেন্ডেল ওয়ার্ক 1900-এ মেন্ডেল ওয়ার্কটা রিডিসকভার হওয়ার পর কিভাবে তোমার বিভিন্ন জেনেটিক ডিজিজগুলো একজন থেকে পরবর্তী জনতে ছড়িয়ে পড়ছে সেটা জানার চেষ্টা শুরু করেছে বিভিন্ন বৈজ্ঞানিকগণ। সিন্স ইট ইজ এভিডেন্ট দ্যাট কন্ট্রোল অ্যাপ্রোচ দ্যাট ক্যান বি পারফর্মড ইন পি প্ল্যান্ট অর সাম আদার অর্গানিজমস আর নট পসিবল ইন কেস অফ হিউম্যান বিংস। বলে সিন্স ইট ইজ এভিডেন্ট দ্যাট কন্ট্রোল প্রসেস that can be performed in pea plant or some organism are not possible in cases of human being. মানে পি প্ল্যান্ট বা অন্যান্য অর্গানিজমের ক্ষেত্রে তুমি যে মানে আর্টিফিশিয়াল ক্রস ঘটাচ্ছ, অর্থাৎ দুটো ভিন্ন একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে ক্রস ঘটাচ্ছ বা ভিন্ন উদ্ভিদের মধ্যে ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস ঘটাচ্ছ, এটা মানুষের ক্ষেত্রে পসিবল না। স্টাডি দ্য ফ্যামিলি হিস্টোরি অ্যাবাউট ইনহেরিটেন্স অফ পার্টিকুলার ট্রেট প্রোভাইড অ্যাজ অল্টারনেটিভ। তো মানুষের ক্ষেত্রে কী করতে হবে, মানুষের যে পিছনের জেনারেশন অর্থাৎ আগের যে জেনারেশনগুলো রয়েছে সেই জেনারেশনগুলোর স্টাডির মাধ্যমে আমাদেরকে জেনেটিক ডিসঅর্ডারের প্রবাবিলিটি বের করতে হবে। Such an analysis of traits in several generations of families is called pedigree analysis. তাহলে পাস্ট যে সেভারাল ফ্যামিলি জেনারেশন রয়েছে সেই জেনারেশনগুলো বা হিস্ট্রিগুলোকে তোমার অ্যানালাইসিস করে মানে জেনেটিক ডিসঅর্ডার হওয়ার পসিবিলিটি নির্ধারণ করা হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস। ইন দ্য পেডিগ্রি অ্যানালাইসিস দ্য ইনহেরিটেন্স অফ পার্টিকুলার ট্রেট ইজ রিপ্রেজেন্ট ইন ফ্যামিলি ট্রি ওভার জেনারেশন। অর্থাৎ একটা ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে, অর্থাৎ আজকে 2 থেকে 3 জেনারেশন আগে থেকে শুরু করে আমার জেনারেশন পর্যন্ত একটা ফ্যামিলি ট্রি পরপর যে কতগুলো সদস্য ছিল, তার মধ্যে কে এফেক্টেড হয়েছে, কে এফেক্টেড হয়নি, সেখানে ডিজিজ কোনো অ্যাপিয়ার হয়েছে কিনা, বা কার মধ্যে ছেলেরা এফেক্টেড হয়েছে না মেয়েরা এফেক্টেড বেশি হয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে কার মাধ্যমে, ফ্যামিলি ট্রির মাধ্যমে। তার বলছে ইন হিউম্যান জেনেটিক্স পেডিগ্রি স্টাডি প্রোভাইড এ স্ট্রং টুল হুইচ ইজ ইউটিলাইজড টু ট্রেস দ্য ইনহেরিটেন্স অফ এ স্পেসিফিক ট্রেট, অ্যাবনর্মালিটি অর ডিজিজ। তাহলে এই যে পেডিগ্রি অ্যানালাইসিস হচ্ছে একটা খুব শক্তিশালী পাওয়ারফুল টুলস, একটা
শক্তিশালী দিক যেখানে অ্যানালাইসিস করা হয়, বিশ্লেষণ করা হয় যে কোনো একটা বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনে যাবে কি যাবে না, কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার সেটা নেক্সট জেনারেশনে যাবে কি যাবে না, বা যাওয়ার পসিবিলিটি কত, সেটাই বলা হোক। এর মাধ্যমে নির্ধারণ করা যায় some of the important standard symbol used in the pedigree analysis। তাহলে এখানে পেডিগ্রি অ্যানালাইসিস করার জন্য কিছু ইম্পর্টেন্ট সিম্বলের ব্যবহার করা হয়, যেমন এর এই সিম্বল বলতে মেলকে বোঝানো হয়, এটা বলতে ফিমেলকে বোঝানো হয়। এটা হচ্ছে সেক্স আনস্পেসিফাইড, ওদের সেক্সটা ডিটারমাইন করা যায়নি। তারপর এটা হচ্ছে কি এফেক্টেড ইন্ডিভিজুয়াল, রেড কালার করার ভিতরে এটা এফেক্টেড, এরা হচ্ছে ডিজিজে আক্রান্ত হয়েছে। আর দুটো এটা মেল আর এটা ফিমেল, দুজনের মধ্যে ম্যারেজ হলে মেটিং বলা হচ্ছে। আর ডবল দাগ থাকলে সেটা হচ্ছে ক্লোজ রিলেটেডের মধ্যে মিটিং হয়েছে। এবার এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, বাবা মা তার আপত্য তৈরি হয়েছে এখানে সেকেন্ড জেনারেশনে তৈরি হয়েছে। এটা প্যারেন্টাল জেনারেশন, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এবার হচ্ছে কি প্যারেন্টস উইথ মেল চাইল্ড, এবার এখানে হচ্ছে কি এখানে প্যারেন্টাল জেনারেশন রয়েছে, এখানে কি হচ্ছে এরা এফেক্টেড অফস্প্রিংটা কি হয়েছে, এফেক্টেড হয়েছে। আর 5 আনএফেক্টেড অফস্প্রিং, অর্থাৎ এই অফস্প্রিংগুলোকে আইডেন্টিফাই করা যায়নি। এই সমস্ত সিম্বলের মাধ্যমে আমরা পেডিগ্রি অ্যানালাইসিস তৈরি করি। তারা বলছে এখানে দেখো, as you have studied in this chapter, each and every features in any organisms is controlled by one or other gene located on the DNA present। অর্থাৎ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জীবের প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা একটা বা তার বেশি জিনের উপর জিনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এগুলো কোথায় রয়েছে, এগুলো ক্রোমোজোমের উপরে অবস্থান করছে। তারপর হচ্ছে কি ইন দ্য ক্রোমোজোম ডিএনএ ইজ দ্য ক্যারিয়ার অফ জেনেটিক ইনফরমেশন। কারণ ডিএনএ এর মধ্যে কি রয়েছে, জিন রয়েছে, আর জিন হচ্ছে ক্যারিয়ার অফ দ্য জেনেটিক ইনফরমেশন। ইট ইজ হেন্স transmitted from one generation to the other without any changes or alteration। তারা কি বলছে যে ডিএনএ এর উপরে যে জিনগুলো থাকে সেই জিনগুলোর মাধ্যমে কি হয়, কোন একটা বৈশিষ্ট্য একজন থেকে পরবর্তী জনতে যায়, সেই জিনগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই বা জিনগুলো পরিবর্তনের মাধ্যমে। however changes or alteration do takes place occasionally, মানে এই চেঞ্জেস বা পরিবর্তনগুলো ওকেশনালি হয়ে থাকে, অর্থাৎ সর্বদা কোনো পপুলেশন হয় না। Such an alteration or changes in the genetic material is referred to as mutation। ডিএনএ নাইট্রোজেন বেসের মধ্যে যে চেঞ্জ আছে সেই চেঞ্জটাকে বলা হচ্ছে কি মিউটেশন বলে। মিউটেশন হচ্ছে কি পরিবর্তন, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সের মধ্যে নাইট্রোজেন বেসের সজ্জাক্রমের জন্য কোনো যদি পরিবর্তন আসে তখন সেটাকে আমরা মিউটেশন বলছি। A number of disorder in human beings have been found to be associated with the inheritance of changed or altered gene or chromosome। তো a number of disorder in human being, মানুষের মধ্যে একের বেশি অনেকগুলো জেনেটিক ডিসঅর্ডার আছে, জেনেটিক ডিজিজ রয়েছে যেগুলো পাওয়া গেছে টু বি অ্যাসোসিয়েটেড উইথ ইনহেরিটেন্স অফ চেঞ্জড, অল্টার্ড অর ক্রোমোজোম। মানে বলছে এই ডিএনএর মধ্যে যে জিন রয়েছে সেই জিনের মাধ্যমে কি একজনের থেকে পরবর্তী জনতে জেনেটিক বৈশিষ্ট্যগুলো যাচ্ছে। এবার এই ডিএনএর মধ্যে বা জিনের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে বা চেঞ্জ আসে, যেটাকে আমরা মিউটেশন বলছি, তার ফলে কি এই জেনেটিক ডিজিজগুলো তৈরি হচ্ছে। এই জেনেটিক ডিজিজ, বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ আমাদের শরীরের মধ্যে ফাউন্ড হয়েছে, কার জন্য, এই অল্টার জিনের জন্য বা তোমার ইনহেরিটেন্স চেঞ্জ জিনের জন্য হয়েছে। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, তাহলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার মেন্ডেল যেগুলো ব্যাখ্যা করেছিল, মেন্ডেলের থিওরির উপর ভিত্তি করে সমস্ত জেনেটিক ডিজিজকে আমরা পেয়েছি। ব্রডলি জেনেটিক ডিসঅর্ডার মে বি গ্রুপড ইন্টু টু ক্যাটাগরিজ, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অ্যান্ড ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স। তাহলে আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার একটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার।
ডিসঅর্ডার। দুরকম আমরা জেনেটিক ডিফেক্ট পাচ্ছি বা জেনেটিক ডিজিজ অ্যাবনর্মালিটি পাচ্ছি। Mendelian disorders are mainly determined by alteration of mutation in a single gene. তাহলে এটা হচ্ছে কি alteration of single gene. Mendelian disorder হচ্ছে mainly alteration of single gene, একটা মাত্র জিনের অল্টারেশনের মাধ্যমে তৈরি হচ্ছে। These disorders are transmitted to the offspring on the same line as we have studied in the principle of ইনহেরিটেন্স যেভাবে পড়েছি আমরা, সেগুলো একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে তোমার ওয়ান টু নেক্সট জেনারেশনে ট্রান্সফার হচ্ছে। দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেন্স অফ সাচ মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ক্যান বি ট্রেসড ইন দ্য ফ্যামিলি বা পেডিগ্রি। তো এইসব জেনেটিক ডিজিজগুলো যেভাবে তোমার একজন থেকে পরবর্তীতে ছড়িয়ে পড়ছে, সেটা একমাত্র ফ্যামিলি হিস্ট্রি দেখে পেডিগ্রি অ্যানালাইসিস করার মাধ্যমে তোমার ডিটারমাইন করা হয়। মোস্ট কমন অ্যান্ড প্রিভ্যালেন্ট মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আর হিমোফিলিয়া। তাহলে এখানে হচ্ছে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়াটা কিসের জন্য হচ্ছে? হিমোফিলিয়া হচ্ছে তোমার যে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর তৈরি না হওয়ার জন্য যে জেনেটিক ডিজিজটা হয় তাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া কি হয়? হিমোফিলিয়া তিন টাইপের হিমোফিলিয়া আমাদের দেখতে পাই। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি and হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ মানে যেখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 তৈরি হয় না। হিমোফিলিয়া বি মানে যেখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9 তৈরি হয় না। হিমোফিলিয়া সি মানে যেখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 11 তৈরি হয় না। এবার এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি না হলে সেখানে কি হচ্ছে? সেখানে তোমার কোনো জায়গায় কেটে গেলে সেখানে কন্টিনিউয়াস ব্লিডিং হতেই থাকবে। এটা কন্টিনিউয়াস ব্লিড হতে থাকবে। এই হিমোফিলিয়া একে বলা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া আর হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস হিমোফিলিয়া। বলা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে এমন একটা জেনেটিক ডিজিজ যেখানে তোমার আমাদের বডিতে অনেক আনওয়ান্টেড তোমার মিউকাস ফর্মেশন হয়। দ্য মোস্ট কমন লাং ডিজিজ ছিল, অর্থাৎ আমাদের লাংসে তোমার কি ফর্মেশন হচ্ছে? আমাদের প্রচুর পরিমাণে মিউকাস ফর্মেশন হচ্ছে লাংসে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে, মানে বডিতে এক ধরনের মিউকাস আঠালো পদার্থ ক্ষরণ হবে। যেমন দেখো, মিউকাস সিস্টিক ফাইব্রোসিস অ্যান্ড autosomal recessive genetic disorder that involves abnormal transport of chloride and sodium across the cell membrane causing a thick mucus to build up. বলছে যে এটা সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে এক ধরনের অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার যেখানে তোমার কি হচ্ছে? অ্যাবনর্মাল ট্রান্সপোর্ট হচ্ছে কার? ক্লোরাইড এবং সোডিয়াম আয়নের অ্যাক্রস দ্য মেমব্রেন, যার ফলে আমাদের বডিতে অস্বাভাবিক সন্দেহ মিউকাস ফর্মেশন হচ্ছে। সিমটম কি দেখো, আর মিউকাস কোথায় ক্ষরণ হচ্ছে? ক্ষরণ হচ্ছে আমাদের মানে রেসপিরেটরি সিস্টেমে, যার ফলে আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে, পারসিস্টেন্ট কফ থেকে যাচ্ছে, পোর গ্রোথ, আমাদের বৃদ্ধিটা ভালো হচ্ছে না, লাংস অ্যান্ড সাইনাসের প্রবলেম হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ইনফার্টিলিটি দেখা যাচ্ছে, বোল ইস্যু মানে খাদ্য গলতকরণের সমস্যা হচ্ছে, আর ডায়াবেটিস দেখা দিচ্ছে। তাহলে এফেক্টেড কি দেখা যাচ্ছে? একটা লাংস যেখানে মিউকাস তৈরি হচ্ছে, প্যানক্রিয়াস, লিভার, ইন্টেস্টাইন যেখানে প্রচুর পরিমাণে মিউকাস তৈরি হচ্ছে, এবং সোডিয়াম আর ক্লোরাইড অ্যাবনর্মালিটি, আয়ন চলাচল বাধা পাচ্ছে। কজড বাই এর কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার সিস্টিক ফাইব্রোসিস, ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, অর্থাৎ সিস্টিক ফাইব্রোসিস যে ট্রান্সপোর্টার রয়েছে সেটা কি হচ্ছে? মিউটেশন হয়ে যাওয়ার ফলে তোমার এই জেনেটিক ডিজিজটা হচ্ছে। তারপর দেখো আরেকটা বলছে কি তারপর সিকেল সেল অ্যানিমিয়া। তো সিকেল সেল অ্যানিমিয়া আগেই বললাম যেখানে কি হয়? গ্লুটামিন ভ্যালিন বলে, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার ভ্যালিন বলে যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল সেই অ্যামাইনো অ্যাসিডটা গ্লুটামিনে কনভার্ট হয়ে যায়। হিমোগ্লোবিনের মধ্যে তোমার ভ্যালিন GAG ছিল, সেই GAGটা শুধুমাত্র পয়েন্ট মিউটেশন হয়ে যায়, এখানে পয়েন্ট মিউটেশন হওয়ার ফলে GTG-তে কনভার্ট হয়ে যায়, যার ফলে কি হয়? এই অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হওয়ার ফলে এখানে
বাইকনকেভ শেপ থেকে, অর্থাৎ আরবিসি যে বাইকনকেভ শেপ থাকলে সেখান থেকে সিকেল সেল আকৃতি ধারণ করে, এই জন্য একে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি যখন সিকেল সেল আকৃতি নিয়ে নেয় তখন সে আরবিসি তোমার ট্রান্সপোর্ট করতে পারে না, অর্থাৎ কি ট্রান্সপোর্ট করতে পারে না, তারা অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না এবং আরবিসির উৎপাদন কমে যায়, যার ফলে শরীরে মারাত্মক অ্যানিমিয়া দেখা যেতে পারে। তারপর হচ্ছে কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেস কি? কালার ব্লাইন্ডনেস হচ্ছে আমাদের গ্রিন এবং রেড লাইট যদি আমরা দেখতে না পাই, এর পার্থক্য বুঝতে না পারি, তখন সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা কালার ব্লাইন্ডনেস বলছি। এটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ, কালার ব্লাইন্ডনেস হচ্ছে তোমার এক ধরনের এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে আমরা যদি রেড কালার গ্রিন কালার দেখতে না পাই তখন সেটাকে বলা হয় ডিউটেরোনেপিয়া, অর্থাৎ এর নর্মাল ভিশন। এখানে প্রোটোনোপিয়া মানে হচ্ছে কি, প্রোটোনোপিয়া মানে হচ্ছে যদি আমরা গ্রিন কালারকে রেড কালারকে দেখতে না পাই তাহলে প্রোটোনোপিয়া, যদি গ্রিন কালারকে দেখতে না পাই তাহলে ডিউটেরোনোপিয়া, ডিউটেরোনেপিয়া। আর যদি তোমার ব্লু ইয়েলো কালারকে দেখতে না পায় তখন সে ট্রাইটানোপিয়া। আর হচ্ছে কমপ্লিট কালার ব্লাইন্ডনেস হয়ে গেল মনোক্রোম্যাটিজম। তাহলে কালার ব্লাইন্ডনেস যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে আমাদের চোখের মধ্যে কি থাকে, যে কোন সেল থাকে, কোন সেল, সে কোন সেলের মধ্যে তোমার 3 ধরনের পিগমেন্ট থাকে, কোন সেলের মধ্যে 3 ধরনের পিগমেন্ট থাকে, যেটা একটা হচ্ছে রোডোপসিন, ক্লোরোপসিন and সায়ানোপসিন। সায়ানোপসিন মানে হচ্ছে ব্লু কালারকে রিপ্রেজেন্ট করে, ক্লোরোপসিন মানে হচ্ছে গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করে, আর রোডোপসিন মানে রেড কালারকে রিপ্রেজেন্ট করে। এবার রেড কালার যদি আমরা দেখতে না পাই, না তৈরি হয় রোডোপসিন, তাহলে সেখানে প্রোটোনোপিয়া হবে। যদি ক্লোরোপসিন গ্রিন কালার না তৈরি হয় তাহলে ডিউটেরোনোপিয়া হবে, যদি ব্লু কালার না হয় তখন ট্রাইটানোপিয়া হবে, এবং যদি সম্পূর্ণ কোনো পিগমেন্ট তৈরি না হয় তখন তাকে বলা হয় মনোক্রোম্যাটিজম, মনোক্রোম্যাটিজম বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কি, দেখো এখানে সৃষ্টি হলো ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে ফিনাইল কিটোনিউরিয়া হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে আমাদের বডিতে কি রয়েছে, ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। সেই ফিনাইল অ্যামাইনো অ্যাসিডটা ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ বলে একটা এনজাইমের দ্বারা সেটা টাইরোসিনে কনভার্ট হয়। এই টাইরোসিন তখন কি তৈরি করে, টাইরোসিন তখন ক্যাটেকোল অ্যামিন তৈরি করে, অর্থাৎ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করেন। টাইরোসিন থেকে থাইরক্সিন তৈরি হয়, এটা আমাদের বেসাল মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করে। টাইরোসিন থেকে যদি মেলানিন তৈরি হয়, স্কিন পিগমেন্টেশনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইমটা যদি মিউটেশন হয়ে যায়, অর্থাৎ না তৈরি হয়, তখন ফিনাইল অ্যালানিন আমাদের রক্তের মধ্যে জমাট বাঁধতে থাকে এবং সেটা ফিনাইল অ্যাসিটেট এবং ফিনাইল ল্যাকটেট হিসেবে আমাদের শরীরে জমতে থাকে, ব্রেনের মধ্যে জমতে থাকে, যার ফলে আমাদের মেন্টাল রিটার্ডেশন হয়ে থাকে এবং পেচ্ছাবের মাধ্যমে এটা বেরিয়ে যায়। এটাকে বলা হয় ফিনাইল কিটোনিউরিয়া। তারপর হচ্ছে দেখো তারপর বলছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়াটা হচ্ছে একটা অটোজোমাল রেসেসিভ, থ্যালাসেমিয়া হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে, সেই হিমোগ্লোবিন 4টে চেন দ্বারা তৈরি থাকে, আর 2টো আলফা চেন, 2টো বিটা চেন দ্বারা তৈরি থাকে। এবার ধরো না আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, এই 4টে চেন দ্বারা তৈরি থাকে। এবার যদি আলফা যে গ্লোবিন চেন রয়েছে, সে আলফা গ্লোবিন, 2টো আলফা গ্লোবিন চেন রয়েছে, যদি একটা আলফা গ্লোবিন চেন নষ্ট হয়, তখন সেখান থেকে কি হবে, আলফা থ্যালাসেমিয়া। তাহলে এটা কি থ্যালাসেমিয়া আবার 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। এটা কি আমাদের 16 নম্বর ক্রোমোজোমে যে গ্লোবিন চেন থাকে,
সেই গ্লোবিন চেন ডিফেক্টের জন্য এই আলফা থ্যালাসেমিয়া হয়ে থাকে। এটা দু রকমের হয়, যদি দুটো আলফা চেনই আমাদের নষ্ট হয়ে, দুটো আলফা চেনে যদি ক্ষয়প্রাপ্ত হয় তখন আলফা থ্যালাসেমিয়া 1 হয়। দুটি আলফা চেন যদি নষ্ট হয়ে যায় তখন আলফা থ্যালাসেমিয়া 1 হয়। আর যদি একটা আলফা চেন নষ্ট হয়, যদি একটা আলফা চেন নষ্ট হয় তখন সেখানে আলফা থ্যালাসেমিয়া 2 হয়। আবার হচ্ছে কি, এখানে যে বিটা 1 এবং বিটা 2 দুটো যে গ্লোবিন চেন রয়েছে, তো বিটা চেনের মধ্যে 3 ধরনের পরিবর্তন হয়। বিটা চেনের মধ্যে 3 ধরনের বিটা চেনের মধ্যে 3 ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিটা প্লাস থ্যালাসেমিয়া, বিটা প্লাস থ্যালাসেমিয়া, যেখানে কি হচ্ছে, যেখানে তোমার বিটা চেনটা তৈরি হচ্ছে না, বিটা গ্লোবিন কম তৈরি হয়। এখানে বিটা গ্লোবিন চেন কম তৈরি হয়, কম তৈরি হচ্ছে। একটা হচ্ছে বিটা 0 থ্যালাসেমিয়া, এখানে হচ্ছে কি নো গ্লোবিন চেন, নো বিটা গ্লোবিন, কোনো বিটা গ্লোবিন চেন এখানে ফরমেশন হয় না। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি বিটা ড্যাশ ডেল্টা, একটা হচ্ছে ডেল্টা বিটা থ্যালাসেমিয়া। এই ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে ডেল্টা বা বিটা তৈরি হয় না, ডেল্টা অর বিটা গ্লোবিন চেন তৈরি হয় না, গ্লোবিন চেন তৈরি হয় না, কিন্তু আলফার সঙ্গে গামা গ্লোবিন চেন তৈরি হয়, অর্থাৎ থ্যালাসেমিয়া 1 হচ্ছে এমন একটা জেনেটিক ডিসঅর্ডার যেখানে হিমোগ্লোবিনের যে গঠন স্ট্রাকচার, আলফা গ্লোবিন চেন এবং বিটা গ্লোবিন চেন তার পরিবর্তন হচ্ছে, চেনগুলো তৈরি হচ্ছে না, সেই পলিপেপটাইড চেনগুলো তৈরি হয় না, যার ফলে এখানে আমাদের ব্লাড তৈরি হয় না। ব্লাড তৈরি না হলে কি হচ্ছে, আমাদের সিভিয়ার অ্যানিমিয়া দেখা যাচ্ছে। তো এই যদি আলফা চেন যদি না তৈরি হয় তখন আলফা থ্যালাসেমিয়া বলছি, আর যেটা যদি বিটা চেন না তৈরি হয় তখন বিটা থ্যালাসেমিয়া বলছি। এবার দুটো গ্লোবিন চেন রয়েছে, এখানে দুটো গ্লোবিন চেনের মধ্যে যদি একটাও না তৈরি, আলফা 1 এবং আলফা 2 রয়েছে, যদি একটা দুটো তৈরি না হয় তখন আলফা থ্যালাসেমিয়া 1, আর যদি যে কোনো একটা চেন যদি না তৈরি হয় তখন সেটাকে আলফা থ্যালাসেমিয়া 2 বলছি। আবার দুটো বিটা চেন যদি না তৈরি হয় তখন বিটা থ্যালাসেমিয়া, বিটা গ্লোবিন চেন কম তৈরি হলে তো বিটা প্লাস থ্যালাসেমিয়া বলা হয়। বিটা 0 থ্যালাসেমিয়া মানে কোনো গ্লোবিন চেন তৈরি হয় না। আর ডেল্টা বিটা থ্যালাসেমিয়া মানে হচ্ছে এখানে ডেল্টা চেন বা বিটা চেন তৈরি হয় না, আর বিটা আলফার সঙ্গে তোমার গামা চেন তৈরি হয়, গামা গ্লোবিন চেন তৈরি হচ্ছে। ইট ইজ, তাহলে আশা করি বুঝতে পেরেছো সবগুলো অসুখ। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনশন here that such Mendelian disorder may be dominant অথবা recessive। তাহলে কোনটা প্রকট হতে পারে, কোনটা প্রচ্ছন্ন হতে পারে। by pedigree analysis, অর্থাৎ পেডিগ্রি করা বিশ্লেষণ করে one can easily understand whether the trait in question is dominant or recessive। এর পেডিগ্রি যদি অ্যানালাইসিস করা হয় তাহলে খুব সহজে আমরা বলতে পারবো যে সেই ডিজিজটা ডমিনেন্ট হয়েছে না রিসেসিভ হয়েছে। Similarly, the trait may be also linked to the sex chromosome as in case of hemophilia। তাহলে হিমোফিলিয়া কি একটা এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার এবং এটা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, যেখানে কি হচ্ছে আমাদের হিমোফিলিয়াতে কি হলো, যেখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর তৈরি হলো না। It is evident that X-linked recessive trait shows transmission from carrier female to male progeny। কারণ ফিমেল টু মেল প্রোজেনি, কারণ এক্স ক্রোমোজোমের মাধ্যমে যে জেনেটিক ডিজিজগুলো হয় সেখানে কারণ মায়ের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকবে এবং মা তার এক্স ক্রোমোজোমটা 50% মেয়েকে দিবে, 50% ছেলেকে দিবে। আবার বাবা তার এক্স ক্রোমোজোমটা সম্পূর্ণরূপে কাকে দিবে, মেয়েকে দিবে, এবার তোমার ট্রান্সমিশন হয়। এ রিপ্রেজেন্টেটিভ পেডিগ্রি ইজ শোন ফিগার ফর ডমিনেন্ট স্ট্রেটস ডিসকাস উইথ ইউর টিচার। তাহলে এখানে দেখো এই
ফিগারটা লক্ষ্য করো, এই ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবে কোনটা ডমিনেন্ট এবং কোনটা রিসেসিভ। কারণ যখনই কোনো প্রকট বা ডমিনেন্ট ডিজিজ পাবে তখন দেখবে যে কোনো জেনারেশনের অর্গানিজমরা কিন্তু ছাড় পায় না, অর্থাৎ প্রত্যেকটা জেনারেশন তোমার এফেক্টেড হয়, প্রত্যেকটা জেনারেশন এফেক্টেড হলে তখন সেটাকে বলা হচ্ছে ডমিনেন্ট। আর যদি স্কিপ জেনারেশন হয়, অর্থাৎ একটা জেনারেশন হলো অন্য জেনারেশনে হয় না, তখন সেটা হচ্ছে রিসেসিভ ট্রেট। এবার দেখো এখানে বলছে, এখানে লক্ষ্য করো যে যেগুলো ডমিনেন্ট জিন হবে, যেগুলো ডমিনেন্ট হবে, প্রকট হবে, তাদের ক্ষেত্রে কি হবে, বাবা বা মা যে কোনো একজন আক্রান্ত হতেই হবে। কিন্তু যে রিসেসিভ ট্রেট হবে তাদের ক্ষেত্রে বাবা মা আক্রান্ত নাও হতে পারে, কিন্তু তারা ক্যারিয়ার হবে। বাবা মা আক্রান্ত না হতে পারে, কিন্তু ডমিনেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, বাবা মা আক্রান্ত হবেই হবে। এবং এখানে অটোজোমাল এবং এক্স লিঙ্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অটোজোমাল ক্ষেত্রে কি হয়, অটোজোমাল দেহকোষের ক্রোমোজোমের ক্ষেত্রে তোমার মেল এবং ফিমেল র্যান্ডামলি এফেক্টেড হবে, কিন্তু যখন তুমি এক্স লিঙ্কের ক্ষেত্রে আসবে তখন সেখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যদি ঠাকুরদা আক্রান্ত থাকে, ঠাকুরদা থেকে তার নাতনিতে আসবে, তার নাতনি থেকে তার ছেলেতে আসবে, তার ছেলে থেকে আবার তার মেয়েতে যাবে, অর্থাৎ ছেলে মেয়ের মাধ্যমে এটা ট্রান্সফার হবে এক জেনারেশন থেকে নতুন জেনারেশন। এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। যে থ্যালাসেমিয়া পড়লাম সেটা। আর এটা অটোজোমাল ডমিনেন্ট এক্সাম্পল হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি, অর্থাৎ মাস্কুলার ডিস্ট্রফি। যে মাস্কুলার মানে আমাদের পেশি যে ডিস্ট্রফিন প্রোটিন রয়েছে সেটা ডিগ্রেড হয়ে যায়, তাকে বলা হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি। নেক্সট চলে এসো, এখানে কিছু রুলস দেখে নাও যে আমাদের জেনেটিক ডিজিজ যে হয় সেই জেনেটিক ডিজিজের কতগুলো নিয়ম কানুন, যার ফলে তুমি বুঝতে পারবে জেনেটিক ডিজিজগুলো কীভাবে হচ্ছে। প্রথম হচ্ছে দেখো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো আমাদের দেহে দু রকমের ক্রোমোজোম থাকে, একটা ক্রোমোজোম হচ্ছে অটোজোম, আমাদের দেহে দু রকমের ক্রোমোজোম থাকে, একটা অটোজোম একটা হচ্ছে অ্যালোজোম। তো অটোজোম আর অ্যালোজোম। তো অটোজোম মানে কি, যে দেহকোষের ক্রোমোজোম যেটা একটা জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো অটোজোমকে আবার দু রকম ভাগ করা যায়। অটোজোমের মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে ডমিনেন্ট, একটা রিসেসিভ, একটা ডমিনেন্ট প্রকট আর একটা হচ্ছে রিসেসিভ। অ্যালোজোমের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে, সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে একটা এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিজিজ, একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। এবার অটোজোমাল রিসেসিভ মানে কি হচ্ছে, অটোজোমাল রিসেসিভ যখন বলবো তখন এখানে মনে রাখবে যে রিসেসিভ যখনই আসবে তখন স্কিপ জেনারেশন করবে, অর্থাৎ প্রত্যেকটা জেনারেশন আক্রান্ত হবে না, অর্থাৎ মাঝে মধ্যে অসুখটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আবার কিছুদিন পরে আবার অন্য জেনারেশনে সেটা অ্যাপিয়ার করবে। এবং রিসেসিভের ক্ষেত্রে প্যারেন্টগুলো রয়েছে তারা এফেক্টেড নাও হতে পারে, অর্থাৎ তারা ক্যারিয়ার হতে হবে, এফেক্টেড নাও হতে পারে। এটা হচ্ছে ডমিনেন্টের বৈশিষ্ট্য। রিসেসিভ মানে হচ্ছে কি, যে ডমিনেন্টের ক্ষেত্রে কোনো স্কিপ জেনারেশন হবে, প্রত্যেকটা জেনারেশনের লোক আক্রান্ত হবে, বাবা মা অবশ্যই আক্রান্ত হতে হবে। কিন্তু রিসেসিভের ক্ষেত্রে স্কিপ জেনারেশন করবো, অর্থাৎ কোনো জেনারেশন হয়তো আক্রান্ত না হতে পারে, 4 জেনারেশন আগে একটা ডিজিজ হয়েছে, আবার পরে 4 জেনারেশন পরে হয়তো আবার ডিজিজটা রিঅ্যাপিয়ার করতে পারে। এটা হচ্ছে রিসেসিভ ডিসঅর্ডার। এবং হচ্ছে কি, এবার হচ্ছে কি অটোজোমাল রিসেসিভ অ্যাপিয়ার ইন বোথ সেক্সেস উইথ ইকুয়াল ফ্রিকোয়েন্সিজ। যখনই আমি অটোজোমের ক্ষেত্রে যাব, যেহেতু অটোজোমের ক্ষেত্রে আমাদের যে 22 জোড়া অটোজোম রয়েছে, সে 22 জোড়া অটোজোম কি মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রে একই হয় বলে কি হয়, এই অটোজোমে মেল এবং ফিমেল ইকুয়ালি ইফেক্টেড হয়। ট্রেটস টেন্ড টু বি স্কিপ জেনারেশন, অর্থাৎ প্রত্যেকটা জেনারেশন আক্রান্ত হবে না, মাঝে মধ্যে সেটা স্কিপ করবে। অ্যাফেক্টেড অফস্প্রিং আর ইউজুয়ালি বর্ন টু আনএফেক্টেড প্যারেন্টস, অর্থাৎ রিসেসিভ মানে হচ্ছে কি, যে সমস্ত অফস্প্রিংগুলো আক্রান্ত হবে তাদের পিতামাতা আক্রান্ত নাও হতে পারে, অর্থাৎ তারা হেটেরোজাইগাস হতে পারে, তারা তোমার ক্যারিয়ার হতে পারে। when both parents are heterozygous, যখন both parents যদি হেটেরোজাইগাস হচ্ছে, ধরে নাও টিটি আর টিটি, both parents যখন হচ্ছে কি হেটেরোজাইগাস, যখন both parent হচ্ছে
বোথ প্যারেন্ট যখন হেটেরোজাইগাস হচ্ছে, তখন অফস্প্রিংগুলো আক্রান্ত হবে, অর্থাৎ রিসেসিভ জিনগুলো একসাথে আসার সম্ভাবনা বাড়ছে। যদি আমরা একে দেখি তাহলে এখানে কি হচ্ছে, বোথ প্যারেন্টস ইনফেক্টেড, তাহলে এখানে কি তৈরি হবে, দেখো টিটি তৈরি হবে, আর টিটি তৈরি হবে। তো এই যে রিসেসিভ জিন, এই রিসেসিভ জিনটা হচ্ছে কি তোমার, এটা সর্বদা এই রিসেসিভ অবস্থা, হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় কিন্তু প্রকাশ পাবে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এরপরে বলছে, দেখো 2 নম্বর পয়েন্ট বলছে, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাপিয়ার মোর ফ্রিকুয়েন্টলি অ্যামং দ্য চিলড্রেন অফ কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, অর্থাৎ যত পাশাপাশি অর্থাৎ ক্লোজ রিলেটেডের মধ্যে ম্যারেজ হবে, যত জেনেটিক্যালি ক্লোজ রিলেটেডের মধ্যে ম্যারেজ হবে, তত বেশি এই এক্স-লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারগুলো, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারগুলো অ্যাপিয়ার করবে। এবার দেখো অটোজোমাল ডোমিনেন্ট। তো অটোজোমাল ডোমিনেন্ট যদি বলি আমি, এখানে দুটো অবস্থা পাওয়া যাচ্ছে, একটা টিটি পাচ্ছ, একটা টিটি পাচ্ছ। তাহলে অটোজোমাল ডোমিনেন্ট হচ্ছে এই দুটো অবস্থা আসলে কিন্তু অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজগুলো এরকম জিনোটাইপের ক্ষেত্রে প্রকাশ পাবে। যেমন ধরে নাও, তাহলে অটোজোম মানে কি, যেহেতু আমাদের মেল এবং ফিমেলে অটোজোম দেহকোষের ক্রোমোজোমটা সমান, একই রকম 22 জোড়া একই রকম ক্রোমোজোম রয়েছে, তাই কি হচ্ছে সেখানে তোমার অ্যাপিয়ার বোথ সেক্সের ক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্টটা হবে, অর্থাৎ মেল ফিমেল ইকুয়াল ইফেক্টেড হবে। বোথ সেক্সেস ট্রান্সমিট দ্য ট্রেট টু দ্য অফস্প্রিং, তাহলে বোথ সেক্সের ক্ষেত্রে কি হচ্ছে যে অফস্প্রিং ট্রান্সমিট করছে, মেয়েও করতে পারে, ছেলেও করতে পারে, বাবা করতে মাও করতে পারে। ডাজ নট স্কিপ ডোমিনেন্ট মানে হচ্ছে নো স্কিপ জেনারেশন। তাহলে ডোমিনেন্ট যখনই পাবে তখন মনে রাখবে কি, নো স্কিপ জেনারেশন, আর যখনই রিসেসিভ পাবে ভাবে স্কিপ জেনারেশন, অর্থাৎ মাঝে মধ্যে আক্রান্ত হবে, মাঝে মধ্যে আক্রান্ত হবে না, স্কিপ জেনারেশন। এটা আমরা মনে রাখবো প্রথমে। তারা বলছে কি এফেক্টেড অফস্প্রিং মাস্ট হ্যাভ অ্যান এফেক্টেড প্যারেন্ট আনলেস দে পজ এ নিউ মিউটেশন, মানে যেহেতু প্রত্যেকটা জেনারেশন আক্রান্ত হবে, তাই অবশ্যই তাদের কি বাবা মার মধ্যে কোনো একজন আক্রান্ত হতেই হবে। When one parent affected, the other parent unaffected, half of the offspring will be affected. যখন একটা প্যারেন্ট আক্রান্ত থাকছে এবং অন্য প্যারেন্টটা সুস্থ থাকছে, তখন সেখানে কিন্তু হাফ অফ দ্য প্যারেন্ট ইনফেক্টেড হচ্ছে। আনএফেক্টেড প্যারেন্ট ডু নট ট্রান্সমিট দ্য ট্রেড, বাবা যদি আনএফেক্টেড হয় তাহলে এর ট্রেডটা বা রোগটা ট্রান্সফার হয় না। এবার দেখো তুমি এক্স লিঙ্ক ডোমিনেন্ট। তো ডোমিনেন্ট মানে প্রথমে বলেছি যেখানে কোনো স্কিপ জেনারেশন হবে না, প্রত্যেকটা জনু আক্রান্ত হবে, এবং বোথ মেল অ্যান্ড ফিমেলস আর এফেক্টেড, অফেন মোর ফিমেল দ্যান মেলস। যখন এক্স লিঙ্কটা আসবে তখন বেশিরভাগ ছেলেরা আক্রান্ত হবে, মেয়েরা কম আক্রান্ত হবে। কেন? মেয়েদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, ছেলেদের একটা এক্স ক্রোমোজোম থাকে। মেয়েদের একটা এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয়ে যায়, অন্য এক্স ক্রোমোজোমটা সুস্থ অবস্থায় থাকে। এই ছেলেদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম থাকে, তাই সেটা আক্রান্ত হলে কিন্তু আক্রান্ত হয়ে যায়। এই জন্য বলে কি ছেলেরা জেনেটিক্যালি লেস এফিসিয়েন্ট দ্যান ফিমেল। ডোমিনেন্ট মানে কি কোনো স্কিপ জেনারেশন করবে না। এফেক্টেড সন মাস্ট হ্যাভ অ্যান অ্যাফেক্টেড মাদার। এফেক্টেড সন, কারণ মায়ের কাছ থেকে হচ্ছে এফেক্টেড সনস মাস্ট হ্যাভ অ্যান এফেক্টেড মাদার। কারণ এক্স ক্রোমোজোম কি হয়, আমরা যখন এক্স ক্রোমোজোম দেখিয়ে হবে, তোমার ধরে নাও এক্স এক্স আর এক্স ওয়াই, তাহলে এই এক্স এক্স যে রয়েছে হয় দুটো গ্যামেট তৈরি হলো। এবার গ্যামেট তৈরি হওয়ার পরে তুমি যদি ক্রস করাও, তাহলে কি দেখতে পাচ্ছ যে এখানে যে মেয়েটা তৈরি হচ্ছে, যে একটা বাবার কাছ থেকে আসছে, একটা মায়ের কাছ থেকে আসছে। এদিকে ধরনের ফাদার রয়েছে, এদিকে মাদার রয়েছে, মাদার গ্যামেট রয়েছে। আবার আরেকটা যে এক্স ক্রোমোজোম, একটা ক্রোমোজোম মায়ের কাছ থেকে, একটা বাবার কাছ থেকে আসছে। তাহলে বাবার এক্স ক্রোমোজোম কোথায়, মেয়ের মধ্যে যাচ্ছে। আর মায়ের ক্ষেত্রে 50% তোমার এক্স ক্রোমোজোম বাবার মধ্যে, মেয়ের মধ্যে যাচ্ছে, 50% তোমার ছেলের মধ্যে। এবার এখানে দেখো যে বাবা তাহলে ছেলে কি দিল, শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম দিল, আর মা কি করে এক্স ক্রোমোজোম দিল। তাহলে মা যদি আক্রান্ত হয় তাহলে সন্তান অবশ্যই কীভাবে আক্রান্ত হয়ে যাবে, কিন্তু মেয়েরা কীভাবে বাহক হয়ে যাবে। আবার যদি তোমার বাবা যদি আক্রান্ত, বাবার এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয়, তাহলে অবশ্যই মেয়েরা কীভাবে বাহক হয়ে যাবে, ছেলেরা সুস্থ অবস্থায় থাকবে। এফেক্টেড ফাদার উইল পাস দ্য ট্রেট অন টু অল দ্য ডটার, কারণ এক্স ক্রোমোজোমটা কোথায়, বাবা থেকে কন্যার মধ্যে আসেন। এফেক্টেড মাদার ইজ হেটেরোজাইগাস উইল পাস দ্য ট্রেট, তার এফেক্টেড মাদার যদি হয়, ধরুন এটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, XH লিখে দিলাম আমি এখানে,
তাহলে কি হচ্ছে এর 50% কি হচ্ছে কে বাহক হয়ে যাচ্ছে, আর ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে 50% তোমার আক্রান্ত হচ্ছে। এবার এক্স লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার, তাহলে এর সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে লিথাল হচ্ছে তোমার এক্স লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার, যেখানে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস এই সমস্ত ডিজিজগুলো দেখতে পাওয়া যায়। এক্স রেসেসিভ ক্ষেত্রে আমরা হিমোফিলিয়া পাই, কালার ব্লাইন্ডনেস পাই। যেমন এখানে কি হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ছেলে টু মেয়ে ক্রিস্টো, যেমন গ্র্যান্ডফাদার টু ডটার, ডটার টু সান, সান টু অ্যাগেন ডটার, ডটার টু অ্যাগেন সান, সান টু অ্যাগেন ডটার, এরকম ভাবে তোমার ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাওয়া যাচ্ছে। মোস্টলি সাথে মেলস আর এফেক্টেড হবে, এবং হচ্ছে কি এখান থেকে কি হয় মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম কাকার সন্তানের কাছে 50% যায়, মেয়েদের কাছে 50% আসে, কিন্তু বাবার থেকে এক্স ক্রোমোজোম 100% কার কাছে আসে, 100% মায়ের কাছে, 100% তোমার ডটারের কাছে আসে, আক্রান্ত হয়। তাহলে অটোসোমাল রিসেসিভ যে ডিসঅর্ডার, তার ডেরিভেটিভ হয় সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেন ডেফিসিয়েন্সি রয়েছে, তারপর তোমার রয়েছে কি এসসিআইডি রয়েছে। অটোসোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে যখন যাবো আমরা, তখন সেখানে দেখবো হান্টিংটন ডিজিজ, যেটা আমাদের নার্ভাস সিস্টেম ক্ষয় হয়ে যায়, এবং ব্র্যাকিড্যাকটাইলি মানে যখন আমাদের আঙুলের সংখ্যা মোর দেন 5 হয়ে যাবে, তখন সেটা ব্র্যাকিড্যাকটাইলি বলা হয়। অটোসোমাল, তারপর হচ্ছে কি এক্স লিঙ্ক ডোমিনেন্ট। এক্স লিঙ্ক ডোমিনেন্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যেমন ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটসিয়া রোগ হয়ে থাকে, এবং এক্স রিসেসিভের ক্ষেত্রে হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস। আরেকটা হচ্ছে ওয়াই লিঙ্ক, তাহলে ওয়াই ক্রোমোজোম কি হচ্ছে একমাত্র বাবা থেকে সন্তানের মধ্যে আসে, তাই এখানে ওয়াই ক্রোমোজোম আক্রান্ত হলে শুধুমাত্র ছেলেরাই আক্রান্ত হবে, মেয়েরা কিন্তু আক্রান্ত হবে না। যেমন হাইপারট্রিকোসিস অর্থাৎ কানে চুল। আর কিছু ডিজিজ পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরে যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ যে কোনো মিউটেশন একজন থেকে পরবর্তী জনতে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স বা ম্যাটারনিটি ইনহেরিটেন্স বলা হয়ে থাকে। যেমন এক্সাম্পল মায়োক্লোনিক এপিলেপসি অ্যান্ড red fiber disease, Leber's hereditary optic neuropathy, লোহান syndrome, Kearns Sayre syndrome, KSS, এগুলো হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। এবার দেখো আমরা বলবো কালার ব্লাইন্ডনেস। তাহলে কালার ব্লাইন্ডনেস মানে কি, যেখানে আমাদের তৈরি হচ্ছে না, কি তৈরি হচ্ছে না, যখন আমাদের রেড এবং গ্রিন কালার তৈরি হচ্ছে না, আমরা আর পার্থক্য বুঝতে পারছি না, তখন আমাদের কালার ব্লাইন্ডনেস হচ্ছে। ইট ইজ এ সেক্স লিঙ্ক রেসেসিভ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার ডিউ টু ডিফেক্ট ইন আইদার রেড অর গ্রিন কোন রেজাল্টিং ফেলিয়ার টু ডিসক্রিমিনেট বিটুইন রেড অ্যান্ড গ্রিন। তো লাল এবং সবুজ কালার মধ্যে যখন পার্থক্য আমরা করতে পারি না, তখন সেখানে আমাদের কালার ব্লাইন্ডনেস। এটা হচ্ছে কি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। This defect due to the mutation in certain genes present in the X chromosome. তাহলে X chromosome উপরে কিছু জিন রয়েছে, যে জিনগুলোর মিউটেশনের মাধ্যমে এই রোগটা আমাদের হয়। তারপর it occurs in about 8% of males and 0.4% of female. ফিমেলদের ক্ষেত্রে তোমার কম হয়, কিন্তু মেলদের ক্ষেত্রে বেশি। কারণ যে কোনো এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার মোস্টলি মেলস আর এফেক্টেড, কারণ মেলসের হচ্ছে কি একটা এক্স ক্রোমোজোম থাকে, ফিমেলের দুটো এক্স ক্রোমোজোম থাকে। This is because the genes that lead to the red-green color blindness are on the X chromosomes. এটা রেড এবং গ্রিন কালারের জন্য যে কালার ব্লাইন্ডনেস হচ্ছে, সেটা কার মধ্যে রয়েছে, এক্স ক্রোমোজোম উপর রয়েছে। মেলস হ্যাভ অনলি 1 এক্স ক্রোমোজোম অ্যান্ড ফিমেলস হ্যাভ 2। তো মেলসের ক্ষেত্রে দুটো, ফিমেলসের দুটো আছে, মেলসের একটা আছে। The son of woman who carries the gene has 50% chance of being color blind. তার যে একজন মহিলা যে জিনটা ক্যারি করছে, অর্থাৎ XH যদি হয়, অর্থাৎ যে ক্যারি করছে XH, তো XC দিলাম, তাহলে কি হচ্ছে 50% মেয়েকে, এক্স ক্রোমোজোম কি 50% মেয়েকে দিয়ে 50% ছেলেকে দিবে, তো মেয়েরা বাহক হয়ে যাবেন, ছেলেরা আক্রান্ত হয়ে যাবেন। The mother is not herself color blind because the gene is recessive. কারণ দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, একটা আক্রান্ত হয়েছে, সুতরাং সে আক্রান্ত হবে না, সে বাহক হবে। That means that its effect is suppressed by her matching dominant normal gene দ্বারা সাপ্রেসড হয়ে যাবে।
A daughter will not normally be color blindness if her mother is a carrier and her father is color blind. যদি বাবা আক্রান্ত হয়, যদি মা হয় কি বাহক আর বাবা যদি তোমার আক্রান্ত হয়, তাহলে কি এক্স ক্রোমোজোম সর্বদা কাকে দিবে, মানে বাবা দিবে মেয়েকে আর মা দিবে মেয়ে ছেলে দুটোকে। তাহলে এটা ধরে নাও মায়ের বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে তোমার পাওয়ার যেখানে তোমার এক্স সি ওয়াই, তাহলে মা অবশ্যই কি হবে, আক্রান্ত হবে, এখানে 50% এখানে 50% মেয়ে আক্রান্ত হয়ে গেলে 50% মেয়ে কি হবে, বাহক হয়ে যাবে। আবার ছেলেদের ক্ষেত্রে যেহেতু মায়ের কাছে এক্স ক্রোমোজোম আসছে, সেহেতু কি হচ্ছে 50% ক্ষেত্রে ওটা আক্রান্ত হবে এবং 50% ক্ষেত্রে সেটা বাহক হবে, মানে নর্মাল হবে। তাহলে এখানে একটা দেখো এখানে বলছে কালার ব্লাইন্ড ফাদার, বাবার এই 0 মানে হচ্ছে কালার ব্লাইন্ড, তো বাবার এক্স ক্রোমোজোমটা কি হয়েছে, এফেক্টেড হয়ে আছে, মা হচ্ছে সুস্থ হচ্ছে। এবার দেখো যখন ক্রস ঘটাচ্ছে তখন এখানে 4টে বাচ্চা তৈরি হচ্ছে, একটা এক্স এক্স, এক্স ওয়াই এবং এক্স এক্স। তো যেহেতু বাবা কি করবে, তার x0 কমে, বাবা ফাদারের যে সাথে x0 রয়েছে, এটা কাকে দিবে, ডটারকে দিবে, 100% ডটার দিবে। তাহলে কি এখানে তোমার কি হচ্ছে, মেয়ে তৈরি হচ্ছে, আক্রান্ত হচ্ছে, মেয়ে আবার সুস্থ হয়েছে, আবার তুমি ছেলে সুস্থ হয়েছে, ছেলে যেহেতু বাবার আক্রান্ত এক্স ক্রোমোজোম কোথায় যাবে, বাবা থেকে কন্যা সন্তানের মধ্যে, ছেলের মধ্যে শুধু ওয়াই ক্রোমোজোম যাবে, ওই জন্য ছেলেরা সব সুস্থ হয়েছে, মেয়েগুলো দুটো বাহক হয়েছে। এবার এই বাহক মেয়ের সঙ্গে যদি আবার একটা সুস্থ সন্তানের জন্ম হয়, সুস্থ মানুষ ছেলে জন্ম হচ্ছে, বিয়ে হয়, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে কি হচ্ছে, মেয়েগুলো কি 50% মেয়ে পাবে তোমার একে বাহক জিন, আর 50% ছেলে পাবে তোমার কি এই বাহক জিন। তাহলে যারা মেয়েরা পাবে তারা কেরিয়ার হয়ে যাবে, আর ছেলে পেলে তোমার কি হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে। তাহলে নর্মাল বাট কেরিয়ার ডটা, দেখো কেরিয়ার ডটা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু ছেলেরা করছেন একটা এক্স ক্রোমোজোম রয়েছে, তো মায়ের যদি এফেক্টেড এক্স ক্রোমোজোমটা ছেলের মধ্যে আসে, তাহলে ছেলে আক্রান্ত হয়ে যাবে। আর কি হচ্ছে 50% ক্ষেত্রে আক্রান্ত, 50% ক্ষেত্রে নর্মাল থাকবে, আর কি নর্মাল ভিশন সন হবে। এবার থাকে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া মানে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর যদি না তৈরি হয়, তাহলে আমাদের রক্ত কাটা কোনো অংশ কেটে গেলে সেখান থেকে রক্ত কন্টিনিউ পড়তেই থাকবে, অর্থাৎ রক্ত পড়া বন্ধ হবে না, যার ফলে সেই রোগীটার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া 3 ধরনের, হিমোফিলিয়া এ, বি, সি। ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 যদি না তৈরি হয় তাহলে হিমোফিলিয়া এ, যদি 9 তৈরি না হয় তাহলে হিমোফিলিয়া বি, এবং 10 তৈরি না হলে হিমোফিলিয়া সি হবে। হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া, বিকজ এটি প্রথম পাওয়া গেছিল কোথায়, এটা পাওয়া রানী ভিক্টোরিয়া ফ্যামিলিতে, ব্রিটেনের রানী। আর হচ্ছে কি হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ, বিকজ এটা ক্রিসমাস বলে একজন ব্যক্তির শরীরে প্রথম পাওয়া গেছিল। এটা হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া হচ্ছে তোমার এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্কড রিসেসিভ disorder. The sex-linked recessive disease which shows its transmission from unaffected carrier female to some of the male progeny has been widely studied. তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, unaffected, অর্থাৎ এখানে যদি আমি XX করি, XY করি, তাহলে unaffected carrier female বলছে, অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে তোমার ক্যারিয়ার মানে রোগটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু রোগটা বহন করছে। এবার এটা যদি হয় তাহলে কি হবে, ছেলেগুলো মায়ের কাছে পাবে 50%, বাবার কাছে 50% পাবে। তারপর কি হচ্ছে এখানে দেখো, এক্স যদি করা হয় আর এক্স ওয়াই করা হয়, বাবা আক্রান্ত নেই, বাবা সুস্থ আছে, তাহলে কি হচ্ছে দেখো যে এখানে এক্স এটা হচ্ছে 50% মেয়ে বাহক হলো, 50% মেয়ে সুস্থ হবে। আবার কি হচ্ছে, 50% ছেলে আক্রান্ত হবে, 50% ছেলে নর্মাল থাকবে। In this disease, a single protein that is a part of cascade of protein involved in the clotting blood is affected. তাহলে একটা প্রোটিন যেটা কি করছে, ব্লাড ক্লটিং এ সাহায্য করছে, সেই প্রোটিনটা এখানে এফেক্টেড হবে। ডিউ টু দিস, in an affected individual, simple cut will result non-stop bleeding. যারা এফেক্টেড ইন্ডিভিজুয়াল হবে তাদের ক্ষেত্রে কোনো অংশ কেটে গেলে সেখান থেকে কন্টিনিউয়াস
নন স্টপ শুধু ব্লিডিং হতে থাকবে। দ্য হেটেরোজাইগাস ফিমেল, যদি হেটেরোজাইগাস ফিমেল বলতে যদি ক্যারিয়ার হয়, মেয়েটা যদি ক্যারিয়ার হয় হিমোফিলিয়া মে ট্রান্সমিট দ্য ডিজিজ টু সন। তাহলে যদি এখানে দেখো, এখানে আমি কি করেছি, একটা হেটেরোজেনাস ফিমেল রয়েছে, হেটেরোজেনাস ফিমেলের মাধ্যমে ডিজিজটা তোমার একজনের থেকে পরবর্তীজনতে সঞ্চারিত হচ্ছে। যেটা মেল মেনলি কারা, মেলরা এফেক্ট, দেখো এখানে মেল এফেক্টেড হলো হেটেরোজেনাস ফিমেল থেকে। দ্য পসিবিলিটি অফ ফিমেল বিকাম হিমোফিলিক ইজ এক্সট্রিমলি রেয়ার। তাহলে মেয়েরা যে হিমোফিলিয়া আক্রান্ত হতে গেলে কি হতে হবে, মা বাহক হবে এবং সে বাবা আক্রান্ত যদি হয় তবে একমাত্র মেয়েরা আক্রান্ত হবে, বা মা আক্রান্ত বাবাকে দুজনে আক্রান্ত হলে তবে সেখানে তোমার হিমোফিলিক তৈরি হবে। তারপর হচ্ছে কি, দ্য ফ্যামিলি পেডিগ্রি অফ কুইন ভিক্টোরিয়া শোজ নাম্বার অফ হিমোফিলিক ডিসেন্ডেন্ট অ্যাজ শি ওয়াজ ক্যারিয়ার অফ দি ডিজিজ। তাহলে ইংল্যান্ডের যে রানী ভিক্টোরিয়া ছিল সেই হিমোফিলিয়া ডিসেন্ডেন্টটা, ওর সন্তানের মধ্যে হিমোফিলিয়ার ট্রেটটা পাওয়া গেছিল। সো এখানে রানী ভিক্টোরিয়া হচ্ছে এই হিমোফিলিয়াকে বাহক। এখানে দেখো নর্মালি হিমোফিলিয়া পেডিগ্রি কি দেখতে পাওয়া হচ্ছে, এখানে হেটেরোজাইগাস মেল রয়েছে এবং হেটেরোজাইগাস, মানে এখানে মেলটা রয়েছে কি এক্স ওয়াই, এর মেলটা হচ্ছে, আর একটা হচ্ছে এক্স এক্স। এবার দেখ এখানে কি হচ্ছে, যে মেয়েরা বাহক হচ্ছে আর ছেলেরা পুরোপুরি আক্রান্ত হয়ে যাচ্ছে। তো ছেলেরা কখন আক্রান্ত হবে, ছেলে আক্রান্ত হয়েছে এবং এখানে ছেলেটা আবার বাহকও হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, যে এক্স টোন কাকে দিবে, মেয়েকে দিবে, তো মেয়ে হচ্ছে কি বাহক, এক্স এইচ হবে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে তোমার একটা এক্স এইচ, যার ফলে কি মেয়েটা ক্যারিয়ার হচ্ছে এবং সেটা হচ্ছে আক্রান্ত হচ্ছে। সেটা আক্রান্ত হওয়ার ফলে কি হচ্ছে, যে সমস্ত মেয়েটা আক্রান্ত, তাহলে কি হচ্ছে এখানে, না সরি, ছেলে এখানে ছেলে হচ্ছে তোমার সুস্থ, ছেলে সুস্থ এবং মেয়ে হচ্ছে আক্রান্ত। মেয়ে হচ্ছে তোমার এখানে আক্রান্ত হচ্ছে, যেগুলো মা কি করছে, যেই এক্স ক্রোমোজোমটা ছেলেকে দেখ না কেন ছেলেগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা বাহক হয়ে থেকে যাচ্ছে। এটা ফলো করো তাহলে হবে, এটা বাদ দিল। এবার সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে সিকেল সেল অ্যানিমিয়াটা হয়ে গেল কি একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ। এটা এর আগে বলেছি আমরা, যেখানে ভ্যালিন বলে একটা, গ্লুটামিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, গ্লুটামিনটা কি হচ্ছে, ভ্যালিনে কনভার্ট হয়ে গেছে। গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিডটা ভ্যালিনে কনভার্ট হওয়ার জন্য শুধু জিএজি থেকে জিএজি এই জায়গা থেকে কি হচ্ছে, জিএজি থেকে জিটিজিতে কনভার্ট হয়েছে, জিটিজিতে কনভার্ট হয়েছে। শুধুমাত্র এ আর টি এর পরিবর্তন হওয়ার জন্য এটা কি আমাদের বাইকনকেভ শেপ যে সমস্ত ছিল, বাইকনকেভ শেপ যে আরবিসি ছিল সেটা কি কাস্তে আকৃতির হয়ে গেছে। তো এখানে দেখা বলছে দিস ইজ অ্যান অটোজোমাল লিঙ্কড রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার trait that can be transmitted from parent to the offspring when both the parents are carrier for the gene। তো যখন উভয় অর্থাৎ বাবা মা এবং বাবা দুজনে যখন ক্যারিয়ার হচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল দুটো ক্যারিয়ার হচ্ছে, তখনই একমাত্র কি হচ্ছে, সন্তানগুলো আক্রান্ত হচ্ছে। আর মেয়েরা কি হচ্ছে, বাহক। The disease is controlled by single pair of allele hemoglobin A, hemoglobin S, অর্থাৎ HbA এটা 3 ধরনের ট্রেট এখানে আমরা পাবো। তিন ধরনের ট্রেট এখানে পাবো, একটা হচ্ছে কি HbA। তাহলে আমরা সুস্থ হলাম, HbA
HBS এরা হচ্ছে বাহক জিনোটাইপ, আর HBS যারা হবে তারা আক্রান্ত হবে। যখন আমাদের কি হচ্ছে, যখন বাবা মা দুজনে হেটেরোজাইগাস হবে অর্থাৎ বাহক হবে, তখন এখানে সন্তানগুলো কিন্তু আক্রান্ত হবে। ক্লিয়ার? কারণ যখন আমরা এর সঙ্গে ক্রস করাচ্ছি আমি কে, তখন দেখতে পাচ্ছি কি তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, আবার তৈরি হচ্ছে। এই যে এই কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশনটাই হচ্ছে তোমার এই জিনোটাইপটা হচ্ছে আক্রান্ত জিনোটাইপ। Out of these three possible genotype, only homozygous individuals for HBS, the homozygous individuals are affected. These homozygous individuals are affected. Out of these three, show the disease phenotype. Heterozygous HBS and the individuals appear apparently unaffected, but they are carrier of the disease as their 50%. তারপর যদি আমাদের কি হচ্ছে, যদি আমাদের বলছেন হেটেরোজাইগাস এই কন্ডিশনের কথা HBS হেটেরো বা এখানে ক্ষেত্রে এইটা, তাহলে কি হচ্ছে এরা শুধুমাত্র বাহক হচ্ছে, এবং এরা কি হচ্ছে বাহক হচ্ছে কি 50% ডিজিজের ক্ষেত্রে বাহক হচ্ছে। ট্রান্সমিশন টু দ্য মিউটেন্ট টু দ্য প্রোজেনি, thus exhibiting sickle cell trait. The defect is caused by substitution of glutamic acid by valine. তো গ্লুটামিক অ্যাসিডটা কার দ্বারা, ভ্যালিনের যখন মিউটেশন হয়ে যাচ্ছে, তো একটা সিঙ্গেল জিন বা পয়েন্ট মিউটেশনের মাধ্যমে তোমার এই ডিজিজটা হচ্ছে। তারপর বলছে দেখো এখানে একটা 6th পজিশন অফ দ্য বিটা গ্লোবিন চেন। অর্থাৎ আমাদের বিটা গ্লোবিন চেন, এই যে বিটা গ্লোবিন চেন এর 6 নম্বর 1 2 3 4 5 6 নাম্বার জায়গায় গ্লুটামিনের জায়গায় কি রয়েছে, ভ্যালিন চলে আসছে, যার ফলে তোমার ওর পুরো শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। The substitution of amino acid in the globin protein result due to single base substitution at the 6th codon of the beta globin gene from GHG to GUG. This mutant genes hemoglobin molecules undergo polymerization under low oxygenation, causing a change in the shape RBC from biconcave disc to sickle cell structure. অর্থাৎ এই যে চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তাদের স্ট্রাকচারটা বাইকনকেভ থেকে চেঞ্জ হয়ে গেছে। থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যে ক্ষেত্রে শুধুমাত্র যখন আমরা হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন পাবো তখনই একমাত্র তোমার অপশন এফেক্টেড হবে। এক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের 6 গ্লোবিন চেন মানে হিমোগ্লোবিন দুটো চেন, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 নিয়ে গঠিত। তো এই গ্লোবিন চেনগুলো যখন তোমার 6 নম্বর পজিশনে GAGটা জিডিজিতে কনভার্ট হয়, অর্থাৎ গ্লুটামিনটা ভ্যালিনে কনভার্ট হচ্ছে, তখন সেখানে এই ডিজিজটা হচ্ছে। এটা এই প্রেডিক্টরিটা ঠিক নেই, কারণ এখানে দেখো প্রত্যেকটা জেনারেশন আক্রান্ত হয়েছে, কিন্তু এখানে এই জেনারেশনটা আবার আক্রান্ত হয়নি। ঠিক আছে, এই জেনারেশনটা আক্রান্ত হয়নি, সুতরাং স্কিপ দ্য জেনারেশন। প্রথমে রিসেসিভ হতে গেলে প্রথমে কি কোনো না কোনো জেনারেশন স্কিপ জেনারেশন করতে হবে। এবার বলছি দেখো, যেখানে বলছে কি এখানে মেয়ে আর ছেলে আক্রান্ত হয়েছে। অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে র্যান্ডামলি আক্রান্ত হবে, এবং বাবার ক্রোমোজোম বাবা আক্রান্ত ও ছেলে আক্রান্ত হয়েছে। অর্থাৎ অটোজোমালের ক্ষেত্রে কি হচ্ছে, মেল এবং ফিমেল ইকুয়ালি এফেক্টেড হবে। এটাকে বোঝার চেষ্টা করো একটু। যদি এখানে হেটেরোজাইগাস প্যারেন্ট রয়েছে, দুজনেই বাহক, এদের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে, তো মেয়েটা হয়ে গেল বাহক। এর সঙ্গে যদি আবার বিয়ে হয়, আর একটা হচ্ছে কি আক্রান্ত মা আর বাহক বাবা হয়, তাহলে এক্ষেত্রে মেয়েটা আক্রান্ত হবে এবং সঙ্গে ছেলেগুলো সুস্থ থাকবে। সুস্থ ছেলের সঙ্গে যদি আবার সুস্থ মেয়ের বিয়ে হয়, তাহলে এখানে যেহেতু রয়েছে এটা বাহক, তাই এখানে মেয়েগুলো ঠিক হবে, ছেলেগুলো আবার আক্রান্ত হয়ে যাবে। আর এবং হেটেরোজাইগাসের সঙ্গে ক্রস করালে কি হবে, সেখানে একটা আসবে এবং সেই আসার ফলে সেটা আক্রান্ত হয়ে যাবে। এরপর হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে ফিনাইল কিটোনিউরিয়া হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে আমাদের বডিতে যে ফিনাইল অ্যালানিন রয়েছে, সেই ফিনাইল অ্যালানিনটা ফিনাইল হাইড্রোক্সিলেজ বলে একটা এনজাইমের দ্বারা সেটা টাইরোসিন উৎপন্ন করে, সেটা তোমার থাইরক্সিন উৎপন্ন করে, মেলানিন উৎপন্ন করে, ক্যাটেকোলামিন যখন হচ্ছে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন তৈরি করে,
কিন্তু দেখা যাচ্ছে যে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলের যে এনজাইমটা রয়েছে সেই এনজাইমটা যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, অর্থাৎ এর পরিবর্তন হয়ে যায়, তো ফিনাইল অ্যালানিন টাইরোসিনে কনভার্ট হতে পারে না। বলে ফিনাইল অ্যালানিন তখন কি হচ্ছে, ফিনাইল পাইরুভেট হিসেবে আমাদের বডিতে ব্রেনের নার্ভাস সিস্টেমের মধ্যে, নিউরন সেলের মধ্যে জমা হতে থাকে, বলে আমাদের মেন্টাল রিটার্ডেশন হয়, অর্থাৎ হয় না, ঠিকঠাক বুদ্ধির বিকাশ ঘটে না। এবং আমাদের রক্তে যেহেতু ফিনাইল অ্যালানিন প্রচুর পরিমাণে জমে থাকে, তাই সেটা আবার কার মাধ্যমে, আমাদের বডি থেকে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, যেটা কিটোন বডি ফর্মেশন করে ফিনাইল কিটোন ইউরিয়া নামে বেরিয়ে যায়। আবার কি হচ্ছে, আমাদের স্কিন থেকে মাছটি সাথে বডি অর্ডার, অর্থাৎ মাছের আষ্টের গন্ধ মতো এক ধরনের গন্ধ সর্বদা বেরোতে থাকে, স্কিনে র্যাশ হয়, তার বিহেভিয়ার মেন্টাল রিটারেশন হচ্ছে এই জন্য। তো দিস ইনবর্ন এরর, তাহলে এটা হচ্ছে কি এক ধরনের ফিনাইল কিটোন ইউরিয়া হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। মেটাল অলসো ইনহেরিটেড দ্য অটোজোমাল রিসেসিভ ট্রেট। The affected individual lack an enzyme that converts some of the amino acid phenylalanine to tyrosine. তাহলে এই যে এনজাইম phenylalanine hydroxylase এখানে তৈরি হয় না। As a result of phenylalanine is accumulated and converted into pyruvic acid and derivatives. এই জন্য তারা কি করে, ফিনাইল থেকে ফিনাইল পাইরুভেট তৈরি করে, যেখান থেকে ফিনাইল অ্যাসিড তৈরি হয়, ফিনাইল অ্যাসিড তৈরি হচ্ছে। অ্যাকুমুলেশন অফ দিস ইন ব্রেনস, তারপরে এই জিনিসগুলো কি হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে জমা হয়ে থাকে ইন মেন্টাল রিটার্ডেশন, যার ফলে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে না। দিজ আর অলসো এক্সক্রিট থ্রু ইউরিন, এবং পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায় অফ ইটস পুর অ্যাবজর্পশন। এটা কি হচ্ছে, আমাদের ইউরিন বেশি আমাদের রক্তে যে ফিনাইলের পরিমাণ বেড়ে যেতে হয়, সেটা আমাদের পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায়। এবার থ্যালাসেমিয়া, তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোমাল, এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, দিস ইজ অলসো অটোজোমাল লিঙ্কড ডিসঅর্ডার। তো থ্যালাসেমিয়াতে কি হচ্ছে, আমাদের হিমোগ্লোবিনের যে আলফা চেন রয়েছে, আলফা 1 এবং আলফা 2 বিটা 1 বিটা 2 যে চেন, গ্লোবিন চেনগুলো দ্বারা হিমোগ্লোবিন তৈরি হয়, তাহলে যদি আলফা গ্লোবিন চেন তৈরি না হয় ঠিকঠাক, বা ওর মধ্যে মিউটেশন করে, তখন তাকে আলফা থ্যালাসেমিয়া বলছি। যদি বিটা গ্লোবিন চেন না তৈরি হয়, তখন তাকে বিটা থ্যালাসেমিয়া বলছি। এবার আলফা যদি দুটো আলফা চেনই না তৈরি হয়, তখন তাকে আলফা 1 থ্যালাসেমিয়া বলছি। আর যদি একটা আলফা থ্যালাসেমিয়া না তৈরি, তখন তাকে আলফা 2 থ্যালাসেমিয়া বলছি আমরা। এবার বিটা গ্লোবিন চেনের ক্ষেত্রে আমাদের রয়েছে একটা হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া, বিটা প্লাস থ্যালাসেমিয়া। বিটা প্লাস থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, একমাত্র বিটা প্লাস থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে কি বিটা চেন কম তৈরি হচ্ছে, কম বিটা গ্লোবিন চেন তৈরি হচ্ছে, বিটা গ্লোবিন চেন ফর্মেশন হচ্ছে। আর এটা হচ্ছে কি একটা বিটা 0, অর্থাৎ নো বিটা গ্লোবিন চেন। তারপর হচ্ছে কি বিটা নো গ্লোবিন চেন, কোনো গ্লোবিন চেন তৈরি হচ্ছে না এখানে। আর এটা হচ্ছে কি ডেল্টা আর বিটা থ্যালাসেমিয়া। এর মানে হচ্ছে এখানে কি হচ্ছে, হিমোগ্লোবিনের ক্ষেত্রে যেমন কি হচ্ছে, আর যদি বিটা চেন কম তৈরি, বিটা প্লাস থ্যালাসেমিয়া। যদি তোমার কোনো বিটা গ্লোবিন চেনই তৈরি না হয়, তাহলে বিটা 0 থ্যালাসেমিয়া। আর ডেল্টা বিটা, মানে এক্ষেত্রে কি ডেল্টা বা বিটা গ্লোবিন চেন তৈরি হয় না, এখানে আলফার সঙ্গে গামা গ্লোবিন চেন তৈরি হওয়াকে গামা থ্যালাসেমিয়া বলা হয়। তারপর বলছে ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্ট টু দ্য অফস্প্রিং when both parents are unaffected carrier for the gene, both parents, অর্থাৎ এখানে দেখো ক্যারিয়ার ফাদার আর ক্যারিয়ার মাদার দুজনে আনএফেক্টেড, দুজনে জিনটাকে বহন করছে। তখন এক্ষেত্রে কি হচ্ছে, একমাত্র দেখো এই কন্ডিশন অর্থাৎ যখন হোমোজাইগাস রিসেসিভ হবে, এই হোমোজাইগাস রিসেসিভের ক্ষেত্রে তোমার একমাত্র আক্রান্ত হবে, অন্য জায়গায় কিন্তু আক্রান্ত হবে না, যেহেতু এটা রিসেসিভ ডিসঅর্ডার। The defect could be due to either mutation or deletion, which ultimately result in reduced rate of synthesis of one of the globin chain, alpha or beta chain that make up the hemoglobin.
তাহলে এই হিমোগ্লোবিন কিন্তু আলফা টু বিটা টু চেইন দ্বারা তৈরি থাকে, এবং যখন এই আলফা টু বিটা চেইন তৈরি না হচ্ছে তখনই আমাদের কি হচ্ছে, থ্যালাসেমিয়া ডিজিজ হচ্ছে। দিস কজ দ্য ফর্মেশন অফ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন মলিকিউল রেজাল্টিং ইন অ্যানিমিয়া হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিজিজ। তাহলে যখনই আমাদের এই গ্লোবিন চেইন তৈরি না হবে তখন আমাদের হিমোগ্লোবিনের গঠন ঠিকঠাক হবে না বা হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন তৈরি না হলে কি হবে, আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারবে না এবং আমাদের কি হবে, এক ধরনের রক্তাল্পতা অ্যানিমিয়া রোগ দেখা দিবে। থ্যালাসেমিয়া ক্যান বি ক্লাসিফাইড টু হুইচ চেইন অফ হিমোগ্লোবিন মলিকিউলস এফেক্টেড। তাহলে কোন চেইনটা এফেক্ট করে তার উপর ডিপেন্ড করে থ্যালাসেমিয়াকে ভাগ করা হচ্ছে। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আলফা গ্লোবিন চেইনটা এফেক্টেড হচ্ছে, আর বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তোমার বিটা প্রোডাকশন অফ বিটা গ্লোবিন চেইন ইজ এফেক্টেড। আলফা থ্যালাসেমিয়া ইজ কন্ট্রোলড বাই টু ক্লোজ লিঙ্কড জিন HbA1 and HbA2। তো আলফা থ্যালাসেমিয়াটা 16 নম্বর ক্রোমোজোম হচ্ছে, আর বিটা থ্যালাসেমিয়াটা হচ্ছে তোমার 11 নম্বর ক্রোমোজোম হলো। এবং আলফা থ্যালাসেমিয়াটা আবার দুটো জিন থাকে, একটা HbA1 HbA2 জিন, যেটা 16 নম্বর ক্রোমোজোমে থাকছে। তো আলফা থ্যালাসেমিয়াটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমের জন্য এফেক্টের জন্য হচ্ছে, বিটা থ্যালাসেমিয়াটা হচ্ছে তোমার 11 নম্বর ক্রোমোজোমের জন্য হচ্ছে। The more genes affected, the less alpha globin molecule produce। যত জিনগুলো এই HbA1 বা HbA2 যে দুটো জিন ক্লোজ রিলেটেড জিন রয়েছে আলফা গ্লোবিন চেনে, তো এই জিনগুলো যত পরিবর্তন হবে, মিউটেশন হবে, তত বেশি তোমার কি হবে, এফেক্টেড হবে, অর্থাৎ গ্লোবিন চেন তৈরি হবে না। আবার বলছে দেখো, বিটা থ্যালাসেমিয়া ইজ কন্ট্রোল বাই সিঙ্গেল জিন HBB। তাহলে আলফা থ্যালাসেমিয়া যেটা হলো সেটা হচ্ছে কি HbA1 and HbA2 হিমোগ্লোবিন A1 A2, আর বিটা চেনের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র HBB। হিমোগ্লোবিন এ যেটা HbA1 এবং HbA2 যেটা রয়েছে সেটা কি, এবং 16 নম্বর ক্রোমোজোম 11 নম্বর ক্রোমোজোম রয়েছে। তারপর হচ্ছে কি 11 of each present occur due to some mutation of one। তাহলে এখানে কি HbA HbB, তাহলে এর ক্ষেত্রে কি যে কোনো একটা জিনের মিউটেশন বা দুটো জিনের মিউটেশনের মাধ্যমে তোমার আলফা থ্যালাসেমিয়া হচ্ছে, গ্লোবিন চেন তৈরি হচ্ছে না। এর ক্ষেত্রে HbB যে জিনটা পাওয়া গেছে 11 নম্বর ক্রোমোজোমে, সেই জিনটার এফেক্টের জন্য তোমার এই ডিজিজটা হচ্ছে। থ্যালাসেমিয়া ডিফার ফ্রম সিকেল সেল। সিকেল সেল অ্যানিমিয়াতে কি হচ্ছে, একটা পয়েন্ট মিউটেশন ঘটছে যেখানে তোমার গ্লুটামিনটা ভ্যালিনে কনভার্ট হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার এই জিনগুলোর তোমার হচ্ছে মানে মিউটেশন ঘটে যাচ্ছে, এবং দুই ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া তৈরি হয়। তারা বলছে থ্যালাসেমিয়া ডিফার ফ্রম সিকেল সেল অ্যানিমিয়া ইন দ্য ফর্মার ইন দ্যাট দ্য ফর্মার ইজ কোয়ান্টিটেটিভ প্রবলেম অফ সিনথেসিস টু ফিউ গ্লোবিন মলিকুল, হয় দ্য লেটার ইজ কোয়ালিটেটিভ প্রবলেম। মানে সিকেল সেল অ্যানিমিয়াতে কি হচ্ছে, এখানে এটা কোয়ান্টিটেটিভ প্রবলেম, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, কোয়ান্টিটি অর্থাৎ আরবিসির কোয়ান্টিটির পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আরবিসির কোয়ালিটির পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গ্লোবিন চেন তৈরি হয় না বলে হচ্ছে এটা। যেখানে বলতে থ্যালাসেমিয়া কি হচ্ছে, আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া 4টে জিন রয়েছে, তার মধ্যে কি ইন মেকিং দ্য আলফা হিমোগ্লোবিন চেন। আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কি 3 মিউটেটেড জিন, মডারেট টু সিভিয়ার মডিফিকেশন, 4 মিউটেটেড জিন, রেয়ার। এটা আলফা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে একটাই মাত্র জিনটা চেঞ্জ হচ্ছে, এখানে দুটো জিন চেঞ্জ হচ্ছে। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দুটো জিন আর ইনভলভ ইন হিমোগ্লোবিন চেন। বিটা থ্যালাসেমিয়া দুটো জিন যদি মিউটেশন হয়ে যায় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর, আর যদি একটা মিউটেট হয় তাহলে বলছে বিটা থ্যালাসেমিয়া মাইনর। এরপর ছিল ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তাহলে ক্রোমোজোমাল ডিসঅর্ডার মানে হচ্ছে যখন ক্রোমোজোমের মধ্যে আমাদের ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটবে তখন সেটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা যদি বেড়ে গেল বা ক্রোমোজোমের সেট সংখ্যা বেড়ে গেল। যেমন অ্যানিপ্লয়েডি এবং ইউপ্লয়েডি। অ্যানিপ্লয়েডি মানে ক্রোমোজোমের সংখ্যার হাইপোপ্লয়েডি হতে পারে বা হাইপারপ্লয়েডি হতে পারে, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার বেড়ে যেতে পারে, ক্রোমোজোম নাম্বার কমে যেতে পারে। কিন্তু যখন পলিপ্লয়েডি পড়বো তখন এখানে সেট অফ দ্য ক্রোমোজোম 2n 3n 4n 5n 6n এরকমভাবে বাড়তে থাকবে। The chromosomal disorder on the other hand are caused due to the absence or excess or abnormal arrangement of one or more chromosome। তাহলে কি হচ্ছে, ক্রোমোজোমাল ডিসঅর্ডার কখন তৈরি হচ্ছে, যখন হচ্ছে অ্যাবসেন্স থাকবে, অর্থাৎ কোনো একটা ক্রোমোজোম নেই হয়তো আমাদের,
45 অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম আমাদের নেই, বা তোমার এক্সএস হয়ে গেছে অর্থাৎ এক্স ওয়াই হয়ে গেছে টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে সেখানে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম চলে এসেছে। আবার অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে ভুল ভাবছে, তখন সেখানে তোমার ক্রোমোজোমাল ডিসঅর্ডার হয়। ফেলিয়ার অফ সেগ্রিগেশন, যেটাকে নন ডিসজাংশন বলছি, ফেলিয়ার অফ সেগ্রিগেশন ক্রোমাটিড ডিউরিং সেল ডিভিশন সেল সাইকেল রিপ্রেজেন্ট ইন দ্য গেইন অর লস অফ ক্রোমোজোম কল অ্যানিউপ্লয়েডি। অর্থাৎ যখন আমাদের কোষ বিভাজন হচ্ছে তখন কোষ বিভাজনের মাধ্যমে এখানে দুটো ধরে নাও ক্রোমোজোম রয়েছে, তো আমাদের কি হবে একটা করে হওয়ার সম্ভাবনা, দেখা গেল দুটো ক্রোমোজোম একটা দিয়ে চলে আসলো আর একটা ক্রোমোজোম পুরো ফাঁকা থেকে গেল, এটাকে বলা নন ডিসজাংশন। তারপর হচ্ছে কি এটাকে অ্যানিউপ্লয়েডি বলে। তাহলে অ্যানিউপ্লয়েডি হচ্ছে কি, অ্যানিউপ্লয়েডি দু রকম হতে পারে, একটা হাইপোপ্লয়েডি হতে পারে, একটা হাইপারপ্লয়েডি হতে পারে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যখন কমে গেল হাইপোপ্লয়েডি, ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেল তখন হাইপারপ্লয়েডি হতে। ফর এক্সাম্পল ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি পেয়েছি যে এতে 21 নম্বর যে ক্রোমোজোম রয়েছে, 21 নম্বর ক্রোমোজোমে তোমার কি হচ্ছে এর ডুপ্লিকেশন হতে পারে, ডুপ্লিকেশন, বা হতে পারে কি 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 21 নম্বর ক্রোমোজোম যে রয়েছে তার সঙ্গে 14 বা 15 নম্বর 14 অর 15 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশন হতে পারে, ক্রোমোজোমের ট্রান্সলোকেশন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে একটা 21 নম্বর ক্রোমোজোম হয়তো ডুপ্লিকেট হয়, মানে 21 নম্বর যে ক্রোমোজোমটা রয়েছে এটা দু কপি না থেকে 3 কপি থাকবে, অর্থাৎ 47 ক্রোমোজোম নম্বর আমাদের কত হয়ে যাবে, ক্রোমোজোম নম্বর হয়ে যাবে 47টা। বা হয়তো বাকি 14 নম্বর 21 নম্বরের সঙ্গে 14 নম্বর বা 15 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 21 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশন ঘটবে, তারপর ডাউন সিনড্রোম হবে। রেজাল্ট ইন দ্য গেইন অফ দ্য এক্সট্রা কপি অফ 21 ক্রোমোজোম। সিমিলারলি টার্নার সিনড্রোমের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম কমে যাচ্ছে, অর্থাৎ এটা 2n-1 হয়ে যাচ্ছে, যেমন 2n+1 অর্থাৎ ট্রাইসোমি হয়ে যাচ্ছে, একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে, এখানে 2n-1 অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম কমে যাচ্ছে, মনোসোমি, যেখানে এক্সও হচ্ছে, এক্সও মানে একটা এক্স ক্রোমোজোম কমে যাচ্ছে ফিমেল বডিতে। ফেলিয়ার অফ সাইটোকাইনেসিস আফটার টেলোফেজ স্টেজ অফ সেল ডিভিশন রেজাল্ট ইন দ্য ইনক্রিজ ইন এ হোল সেট অফ ক্রোমোজোম। এইভাবে সাইটোকাইনেসিস ফেলিয়ার হয়ে গেলে একটা তোমার বেশি যাচ্ছে, একটা 0 থেকে যাচ্ছে ক্রোমোজোম ইন অ্যান অর্গানিজম অ্যান্ড দিস ফেনোটাইপ পলিপ্লয়েডি। এবার সেট অফ ক্রোমোজোম যখন পরিবর্তন, সেট অফ ক্রোমোজোম যেমন হচ্ছে কি পলিপ্লয়েডি মানে হচ্ছে কি 2n থেকে 3n হলো, 3n থেকে 4n হলো, 4n থেকে ধরুন 8n হলো, এটা হচ্ছে পলিপ্লয়েডি। দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইন নর্মাল হিউম্যান সেল ইজ 46। আমাদের শরীরে কত হচ্ছে 46, 23 পেয়ার অফ ক্রোমোজোম রয়েছে। আউট অফ দিস 22 পেয়ার্স আর অটোজোম, তার মধ্যে 22 জোড়া কি রয়েছে অটোজোম রয়েছে, অ্যান্ড 1 পেয়ার অফ ক্রোমোজোমস আর সেক্স ক্রোমোজোম, এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম রয়েছে। Sometimes though rarely either an additional copy of chromosome may be included in an individual or an individual may lack any one pair of the chromosome। তাহলে বলছে আমাদের শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম, তাহলে 22 জোড়া হচ্ছে অটোজোমাল আর এক জোড়া হচ্ছে অ্যালোজোমাল বা সেক্স ক্রোমোজোম। এবার এর থেকে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা যদি বেড়ে যায় বা কমে যায়, যেমন বেড়ে যাওয়া মানে কি, যেমন তোমার এই ডাউন সিনড্রোমে পেলে যেখানে 21 নম্বর ক্রোমোজোমটা ডবল হয়ে ডুপ্লিকেট হয়ে গেল, তারপরে ক্রোমোজোম নম্বর 47 হয়ে গেল। আবার তুমি যখন টার্নার সিনড্রোমে আসছে তখন এখানে একটা এক্স ক্রোমোজোম কমে যাওয়ার ফলে তোমার ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 45। তো কখনো ডিলিশন হচ্ছে, কখনো অ্যাডিশন হচ্ছে, যার ফলে ক্রোমোজোমের পরিবর্তন ঘটে। সামটাইম হলো দিস সিচুয়েশন আর নোন অ্যাজ ট্রাইসোমি। যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা ট্রাইসোমি, একটা ক্রোমোজোম বেড়ে গেল তখন ট্রাইসোমি বলছে। আর মনোসোমি যখন একটা ক্রোমোজোম সংখ্যা কমে যাবে তখন মনোসোমি বলা হচ্ছে। Such situation level of very serious consequence in the individual, মানে এই যে ক্রোমোজোম সংখ্যা যে পরিবর্তন হলো সেটা খুব ভেরি সিরিয়াস সিকোয়েন্স হলো কার হিউম্যান বিং এর ক্ষেত্রে। ডাউন সিনড্রোম যেখানে তোমার বেড়ে গেল, টার্নার সিনড্রোম যেখানে কমে গেল, ক্লাইনফেল্টার সিনড্রোম যেখানে বেড়ে গেল। আর কমন এক্সাম্পল অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তাহলে ডাউনের ক্ষেত্রে কি হলো, ডাউনের ক্ষেত্রে হলো কি 21 নম্বর ক্রোমোজোম ডুপ্লিকেশনের ফলে 2n+1। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি হলো, টার্নারের ক্ষেত্রে কি হলো, এখানে হচ্ছে 2n
2n minus 1 এটা 45 ক্রোমোজোম নাম্বার হয়ে গেল, এটা 47 হলো। ওকে, আবার ক্লাইনফেল্টারের ক্ষেত্রে আর ক্লাইনফেল্টারের ক্ষেত্রে 2n plus 1 এখানে 47 x x y y x x y হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি x 0 হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ডাউন সিনড্রোম দেখো। তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমাদের 21 নম্বর ক্রোমোজোমটা কি ডুপ্লিকেট হয়ে একটা ক্রোমোজোম পেয়ার বেড়ে যাচ্ছে বলে 21 নম্বর ক্রোমোজোমটা কি 3টে থাকছে আমাদের এখানে, একে বলা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি হচ্ছে, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমাদের এটা বাচ্চাদের বিশেষ ক্ষেত্রে চাইল্ডদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, চাইল্ডদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। The cause of this genetic disease presence of an additional copy of the chromosome number 21 trisomy হয়ে গেল, 2n plus 1 হয়ে গেল, একটা ক্রোমোজোম বেশি থাকছে। This disorder was first described by Langdon Down 1866 এ প্রথম আবিষ্কার করেছিল। The affected individual is short stature, যারা আক্রান্ত হয় তারা কি হচ্ছে বেটে আকৃতির হয় এবং স্মল ছোট রাউন্ড হেড, ছোট গোলাকার মাথা থাকে, তাদের ফরওয়ার্ড টাং অর্থাৎ জিভটা সবসময় বেরিয়ে থাকে, পার্শিয়ালি ওপেন মুখটা খোলা অবস্থায় থাকে, পাম ইজ ব্রড অর্থাৎ হাতের তালুটা প্রশস্ত হয় এবং ক্যারেক্টারিস্টিক্স পাম ক্রিজ অর্থাৎ হাতের তালুটা পাম ক্রিজের মতো দেখতে বড় হয় অনেকটা। ফিজিক্যাল অ্যান্ড সাইকোমোটর অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট অর্থাৎ মনস্তাত্ত্বিক যে বিকাশ সেটা একবার হয় না বললেই চলে। এরপর ক্লাইনফেল্টার সিনড্রোম, যেটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এটা ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে তোমার হচ্ছে কি 2n equal to 41, এখানে কি হচ্ছে আমাদের ক্লাইনফেল্টারকে 2n plus 2n minus 1। তো এখানে the genetic disorder is also caused due to the presence of additional copy of X chromosome, তারপর 47 হয়ে যাচ্ছে। ধর এখানে XX সরি এটা ক্লাইনফেল্টার সিনড্রোম, দ্যাট ইজ মেল নট ফিমেল, দিস ইজ মেল, মানে মেল আদার্স ক্যাটাগরি, যারা আদার্স ক্যাটাগরি হয় তাদের মধ্যে মেল পুরুষের মধ্যে যারা দেখতে হয় তারা হচ্ছে তোমার এই ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত। তাদের ক্ষেত্রে XXY একটা X ক্রোমোজোম এক্সট্রা থাকে অর্থাৎ 2n plus 1 ট্রাইসোমি হয়, এরা কোনো সংখ্যা বৃদ্ধি পায়। তাদের কি হচ্ছে কি হাউএভার দ্য ফেমিনাইন ডেভেলপমেন্ট, কিন্তু এরা পুরুষেরা আকৃতির কিন্তু মেয়েদের মতো ডেভেলপমেন্ট হয়, এরা পুরুষরা এবার হাতে এদের বুকে ব্রেস্ট হবে কিন্তু মুখে হালকা গোফ হবে, আবার জননাঙ্গের বিকাশ ঘটবে না, এদের হাত পাগুলো অনেক লম্বা আকৃতির হয়। এদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে গাইনো ইকোম্যাস্টিয়া বলা হয়। ইট অলসো এক্সপ্রেস আর ইন্ডিভিজুয়াল স্টেরাইল, তারা বন্ধা হচ্ছে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে এটা ফিমেলদের ক্ষেত্রে হবে, যারা আদার্স ক্যাটাগরি ফিমেলদের মেয়েদের মতো হয়, যাদের ক্ষেত্রে কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে দুটো এক্স ক্রোমোজোম পরিবর্তে একটা এক্স ক্রোমোজোম হচ্ছে এবং ক্রোমোজোম সংখ্যা 45 হয়ে যাচ্ছে। 45 such females are তারা বন্ধা। and ovaries are rudimentary besides other features including lack of the secondary sexual character। তাহলে এরা হচ্ছে কি টার্নার সিনড্রোমের মধ্যে পড়ছে, যেখানে কি হচ্ছে এদের মধ্যে সে রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে যাচ্ছে, কিন্তু জননে সক্ষম কিন্তু জনন ক্ষমতা অনেক কম, কিন্তু এদের ক্ষেত্রে জনন ক্ষমতা টোটাল 0। এবং এরা কি হচ্ছে এরা মানে ফেমিনাইন বাট অনেকটা ছেলেদের মধ্যে দেখতে হয়, কিন্তু এরা ছেলে কিন্তু অনেকটা মেয়েদের মধ্যে দেখতে হয়। দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। এই ভিডিওটা এখানে শেষ হলো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে দেখিও। এরপরে এই চ্যাপ্টারের উপরে যে এক্সারসাইজ রয়েছে এবং এই চ্যাপ্টারের উপরে আরও ভিডিও বানাবো, যেগুলো সে নিচে ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। কোনো ভিডিও ডিমান্ড থাকলে অবশ্যই বলো, সেটা তৈরি করে দেবো।